ভূতের মতো বসে সব সময় একা একা থেকে মজা পায়। তোমার মুখ কোথায়? হ্যাঁ, চারিদিকে তো বান্ডিল বান্ডিল চুল দেখতে পাচ্ছি। কি করছো? কি বসে আছি। বসে আছো, ঠিক আছে, আর সেটাকে নিচে রেখে এসছো? নিচে রেখে এসছি কি, ও সকালে খেলা করেছে, বিকেলবেলা আবার খেলতে যাবে বলে রেখেছে। আমি তাহলে কিছু কাজ দিই কর, আমি আসছি। কাজ দিয়ে এসছি, বসে বসে কাজ করছে। তোমার হাতে কি? কোথায় দেখি? হাতে কি দেখি? কোথায় হাতে কি? তা তুমি হাত ওড়নার মধ্যে ঢোকাচ্ছ কেন? কিছু না। কি দেখাও? কিছু না বলছি তো। আরে খাবার জিনিস না মাখার জিনিস, হ্যাঁ, না গোপন জিনিস আমি দেখবো না? কিছু না। আরে দেখাও না। ওফ, তুমি আর আমার কাছে লুকাবার কি আছে? কি কালো কালো? কোথায় থেকে এনেছো? হ্যাঁ, এটা অনেক পুরনো তেঁতুল। তা তেঁতুল এই অবেলায় কেউ তেঁতুল খায়? তা কখন খাবে? তেঁতুল খাওয়ার ইচ্ছা হচ্ছে, তেঁতুল খাচ্ছে। আর তেঁতুল কি? তেঁতুল তো মনে হচ্ছে অনেক পুরনো। বেলায় ও মনে হচ্ছে 5-7 বছরের পুরনো মাল। অনেক পুরনো। গন্ধ বেরোচ্ছে। খুব টেস্টি। হ্যাঁ, খুব টেস্টি। খুব টেস্টি। যত বাজে জিনিসই তোমাদের টেস্টি লাগে। বাজে জিনিস তুমি খেয়েছো? খাও কোনোদিন তেঁতুল? জানবে কি কি আছে জানো এতে? কি কি আছে? এটা অনেক জিনিস আছে, অনেক মশলা আছে। আর তুমি ডায়েট করছো, সকালে মর্নিং ওয়াক করছো, বিকেলে হাঁটছো, তো কি হয়েছে? তেঁতুল খেলে ওয়েট কমে। তেঁতুল খেলে ওয়েট কমে? হুম। আর তেঁতুল খেলে ওই যে তেঁতুলটা কি তেঁতুল ওরকম একদম কালো তো? কোথায় পেলে তেঁতুল তুমি? ছিল। তুমি জানো ওরকম কত জিনিস থাকে, তোমার খাওয়ারও দরকার নেই আর জানারও দরকার নেই। সবসময় এটা খাবে না ওটা খাবে না, হ্যাঁ খাবে না কোনোদিন, তার স্বাদ তো জানবে কি করে? আমার খাবার দরকার নেই, কিন্তু তুমি অতটা তেঁতুল খেলে তো পেট খারাপ হবে। তো পেট খারাপ হবে? কিচ্ছু হবে না। হ্যাঁ, কেমন চেটে চেটে খাচ্ছে দেখো, দেখলে বিরক্ত লাগে। হ্যাঁ, এই তুমি বসো তো, বসো। আর নাহলে তোমার যদি কোনো কাজ থাকে যাও। আমি একটু শান্তি মতো খাবো, একটু বসে তার কাজ দিয়ে এসছি, উনি এসে খুটুর খুটুর করছে। কেন তেঁতুল খাচ্ছ? ওয়েট বেড়ে যাবে। বসো বসো। তাকে বলে এসছো যে তোমার খুব একটা দরকারি কাজ আছে বলে এখানে এসে তেঁতুল খাচ্ছ? হ্যাঁ, আর সে ছবি আঁকছে। তাও কি ওকে নিয়ে আসলে ও আমাকে খেতে দেবে? দাও 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 করে বিরক্ত করবে। আর ওকে কি বেশি দেওয়া যায়? ওকে সে অল্প একটুখানি দেবো ওখানে পরে। কি অবস্থা, বিকেলবেলা বসে 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 বসে, হ্যাঁ, আর তেঁতুল খাচ্ছে। তুমি বসো তো, বসো। এই ওপাশে কি কি? হ্যাঁ, নজর সব দিকে আছে। হ্যাঁ, ওই সুসুর করে আড়াল করছো। কি? তেঁতুলের ডাব্বা। এদিকে সরো 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 সরো, বসি। তোমার একটা হিসাব নিতে হবে। তুমি তেঁতুলের ডাব্বা নিয়ে বসেছো। খাও না, স্বাদও বুঝবে না কোনোদিন, জানবেও না যে তেঁতুল খাওয়ার কি মজা। বুঝেছ? হলো গন্ধ তো সুন্দর বেরোচ্ছে। খুব মজা লাগে। এই ছোটবেলার কথা মনে পড়ে। হ্যাঁ, ছোটবেলায় দুপুরবেলা সব আমরা টিভিতে সিরিয়াল দেখতাম, হ্যাঁ, আর বসে বসে তেঁতুল খেতাম তাই সবাই। ছোটবেলায় ফিরে গেছো। খুব সুন্দর টেস্ট। এই গন্ধটা খুব লোভনীয়। খাও একটু। আমি খাবো না, একটুখানি আমার তেঁতুল একদম সহ্য হয় না। ভালো লাগে না? তোমার যা যা ভালো লাগে সেই খাবারগুলো আমার একদম সহ্য হয় না। তাহলে তুমি একটা কিছু একটা গল্প বলো, আমি শুনতে শুনতে তেঁতুলটা খাই। ও আচ্ছা, তুমি যখন ছোটবেলায় এসেই পড়েছো তাহলে খুব ভালো লাগে। কি টিভি দেখতে দেখতে তেঁতুল খেতাম, সব বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে তেঁতুল খেতাম।
তাই এখন একা একা বসে তেঁতুল খাচ্ছি, কি মানে- করবো, কেউ নেই সঙ্গী। মানে গুজব করতে করতে, পরচর্চা করতে করতে, কি বৌমা শাশুড়ি ঝগড়া সিরিয়াল দেখতে দেখতে, না হলে তেঁতুলের স্বাদ পাবে না। হুম, এই আমার মুখে জল এসে যাচ্ছে। আমি ভালোবাসি না, দিন পরে খাচ্ছি, এটা সুযোগ পাই না তোমার মেয়ের জন্য। এই বন্ধ করো বন্ধ করো। আর ওই অতটা নেই তেঁতুল? অতটা কি, আমি তো ভেবেছিলাম সবটা খাবো। হ্যাঁ, এই সবটা খাবে? আগে খেতাম অতটা? তারপরে কি হতো? এর থেকেও বেশি খেতাম, কিচ্ছু হতো না। কিচ্ছু হতো না? না, বয়সের একটা ব্যাপার থাকে। এখন ভাবি কিন্তু খাওয়া যায় না, কিন্তু তখন খেয়েছি, অনেক তেঁতুল খেয়েছি। তোমার পেটে আলাদা মেশিন বসানো আছে। এই তো একটা গল্পটা বল না। আচ্ছা, এইটা ওই গাছের তেঁতুল কি? গাছের তেঁতুল না? গাছের তো। কি গল্প শুনবে বলো, কি গল্প শুনবে? বলো না, তুমি তো কি সুন্দর বলো। আর আমার গল্প করতে গেলে কি বলো তো, আমার গল্প করতে গেলে ভান্ডার আছে একটা, কিছু বলো না। একটু চা কফি না হলে আমার গল্প আসে না। আমি এখন তেঁতুল খাচ্ছি, এঁটো হাতে। তা তুমি এইটা যে এনেছো, ওর এঁটো কদনি তো? না, এঁটো করা না করা তুমি তো কাউকে দেবে না, দেবে কি? তেঁতুল তো তুমি কাউকে দেবে না, দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। গল্প শুনবে? বলো না। আমার কাছে সব ভয়ঙ্কর গল্প। আমার গল্প শুনবে, তারপর রাতে চিল্লে চিল্লে উঠবে। ভয়ঙ্কর? তারপর আবার আমার ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর হতে পারে? সত্যি কাহিনী, খুব মানে মনে পড়লো একটা ঘটনা, খুব ভয়ঙ্কর কাহিনী। সত্যি কাহিনী? সত্যি কাহিনী। আচ্ছা, দেখি কেমন সত্যি এবং কাহিনী। সেই কাহিনীটা শোনার পরে তোমার বিশ্বাস হবে না যে কোনো পরিবারে এরকম একটা ঘটনা হতে পারে। হ্যাঁ, এমন বলো না গো। মানে গল্প বলতে গেলে কি বলতো, কিছু কিছু ঘটনা বাদ দিয়ে বলতে হবে, এরকম এত ভয়ঙ্কর গল্প। তা শোনো, গল্প বলি। বলো না, তুমি যেমন মনে হয় বলো না। যেমন মনে হয় বলি, সুন্দর করে যতটা পারি। হ্যাঁ। আচ্ছা, এই গল্পটা হচ্ছে, ভূমিকাটা করি, এই গল্পটা হচ্ছে এমন একটা পরিবারের গল্প যারা উচ্চ শিক্ষিত, রক্ষণশীল, অভিজাত এবং উচ্চ পর্যায়ে তাদের স্ট্যাটাস, মানে তারা কোটিপতির চেয়েও বড় লোক। হ্যাঁ, এবং শিক্ষিত ফ্যামিলি। সেখানটায় ফ্যামিলিতে চারজনকে নিয়ে ফ্যামিলি, বাবা মা এবং 2 মেয়ে। বাবা মা পরিচয় হচ্ছে দুজনেই শিক্ষক শুধু না, উচ্চ পর্যায়ের শিক্ষক। বাবাটা কি করে, বাবার নাম, চারজনের নাম বলে দিই। বাবা যিনি, তার নাম হচ্ছে পুরুষোত্তম নাইডু, মা পদ্মজা নাইডু, বড় মেয়ে আলেখ্যা নাইডু এবং ছোট মেয়ে হচ্ছে সাই দিব্যা নাইডু। এটা অন্ধ্রপ্রদেশের একটা পরিবার। সাধারণত আমরা কি জানি, অন্ধ্রপ্রদেশ মানে দক্ষিণ ভারতীয়, ওরা সব সত্যি ঘটনা না হলে আমি নামগুলো বলি। একটা রক্ষণশীল পরিবার, এবং ওরা ওদের কালচারও সুন্দর, সব দিক থেকে ওরা ভালো। হ্যাঁ, ওদের নিয়ম নীতি, পরিবার পরিজন, সমস্ত যে কি বলবো, সাংসারিক বা পারিবারিক যে নিয়মগুলো, ওদের খুব রক্ষণশীল। তো সেই পরিবার এমন একটা ঘটনা ঘটায় যেটা পৃথিবীর ইতিহাসে একটা, মানে কি বলবো, একটা নারকীয় ঘটনা হয়ে আছে। তো বাবা পুরুষোত্তম নাইডু, তিনি একটা কলেজে রসায়ন বিভাগের অধ্যাপক, কেমিস্ট্রি টিচার। মা যারা আইআইটি পরীক্ষায় বসে না, ওরা যে কোচিং নেয়, সেরকম একটা বড় কোচিং সেন্টারের উনি দায়িত্বে রয়েছেন। উনি কর্ণধার এবং উনি নিজেও টিচার। একটা আইআইটি বেসড একটা ইনস্টিটিউশন তৈরি করা, মানে প্রাইভেট কোচিং আর কি, সেটা উনি চালান। এবং হাজব্যান্ড উনি কেমিস্ট্রি টিচার। এবং দুজনে মিলে সেই ইনস্টিটিউটেও পড়ায় এবং কলেজেও পড়ায়। এবারে 2 মেয়ে, বড় মেয়েটা হচ্ছে MBA কমপ্লিট করে একটা চাকরি করছে, উচ্চ পর্যায়ে চাকরি করছে। ছোট মেয়ে BBA কমপ্লিট করে সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং যথেষ্ট উচ্চমানের সঙ্গীত গুরুর কাছে অনুশীলন করছে, মানে সঙ্গীত চর্চা করছে। আচ্ছা। তা সেই পরিবার, তাদের যে বাড়ি যেখানে ছিল অভিজাত এলাকায়, তা উচ্চবিত্ত মানুষ হলে যা হয়, তাদের সম্পূর্ণ স্বাধীনতা। হ্যাঁ, 2 মেয়েকে খুব যত্নে মানুষ করছে, নিজেরা বিজনেস খুলেও বসেছে পড়ানোর পাশাপাশি।
তা এই পর্যায়ে কি হয়, সাধারণ মানুষ যারা মানে প্রতিবেশী যারা আছে তারা ওদের মধ্যে বেশি ঢুকতে পারে না বা ওদের সঙ্গে মেলামেশা করতে পারে না। আর এরা উচ্চ পর্যায়ের লোক, মানে আর্থিকগত দিক থেকে বলো, শিক্ষাগত দিক থেকে বলো, হ্যাঁ, আর সমস্ত কিছু থেকে এরা সমাজের উচ্চ শ্রেণীতে বসবাস করে, যার ফলে কি হয়, এরা নিজেদের মতো থাকে, কাউকে পাত্তা দেয় না। হ্যাঁ, আর খুব মানুষের সঙ্গে খুব যে মিলেমিশে চলে সেরকম না। আর এদেরকে মানুষ কিছুটা অহংকারী বলেও মনে করে। আর এরা নিজের বেশি না মানুষের সাথে মিশলে মানুষ তো এমনি অহংকারী, মানে একটু মনে করবে যে ওরা অন্যরকম মিশতে চায় না, নিজেদের মতো থাকে। আসলে কি আর্থিক দিকটা যদি স্ট্রং হয়, তো তাদের এরকমের লাইফস্টাইল হয়তো হয়। তো তাদের পরিবারে সব সময় পূজা পাঠ লেগে থাকে। পূজা পাঠ, ধর্মীয় আচার অনুষ্ঠান, হ্যাঁ, তারা একটু ধার্মিক টাইপের আর কি, এরকম লেগে থাকে। তা এমনি বাইরে থেকে বিশেষ কোনো মানুষকেও বলে না, আর বিশেষ মানুষ যাতায়াতও করে না, ঠিক আছে, এরকমই তাদের লাইফস্টাইল। কিন্তু ঘটনা হলো এই যে সেই পরিবারের মধ্যে বলে রাখি, সেই পরিবারের ওই যে দুটো মেয়ে, হ্যাঁ, যে দুটো মেয়েকে তারা মনে প্রাণে ভালোবাসতো মা বাবা, এবং যে দুটো মেয়ে, হ্যাঁ, উচ্চশিক্ষিত এবং তাদের কোনো ধরনের দুঃখ কষ্টের অভাবের কিছু ছিল না। সামাজিক সম্মান থেকে আরম্ভ করে কিছু তাদের, মানে একটা মানুষ যা যা চায় তারা জীবনে সব কিছু পেয়েছে। কিন্তু ঘটনা হলো, টুইস্ট হলো এই যে সেই দুটো মেয়েকে বাবা মা দুজন মিলেই হত্যা করে। দুজন মিলেই দুটো মেয়েকে মেরে ফেলে, ঠিক আছে? হ্যাঁ, হত্যা করে এবং একদম নারকীয়ভাবে হত্যা করে। এবং এরপরেও আর একটা ঘটনা হচ্ছে এই যে দুটো মেয়ে যে মারা যায়, ঠিক আছে, তারাও পরস্পরকে মারার চেষ্টা করে, বা বাবা মা যে মারতে চায় তাদের, ঠিক আছে, হ্যাঁ, তারা সেখানে সহমত পোষণ করে যে হ্যাঁ আমাদের মারা হোক। কেন বলো তো? তারা পুনর্জন্ম পাবে। বুঝতে পারলে না ঘটনাটা? তাহলে খোলসা করে বলি। ব্যাপার হচ্ছে যে ধর্মীয় নিয়ম নীতি আচার অনুষ্ঠান কুসংস্কার আর অতি প্রাকৃতিক যাই কিছু থাকুক না কেন, মানুষ তো কিছু কিছু বিষয় বিশ্বাস করে না। কেউ ঠাকুরে বিশ্বাস করে, কেউ ভূতে বিশ্বাস করে, কেউ পুনর্জন্মে বিশ্বাস করে, তো তো তার বাবা মা অত উচ্চশিক্ষিত এবং বিজ্ঞানের যারা কি সেবা করছে, তাই না? একজন কেমিস্ট্রির টিচার এবং একজন আইআইটি পরীক্ষায় বসবে, তাদেরকে কোচিং দেন, ঠিক আছে? উনি কথা বলে যে মানুষ যখন শিক্ষিত হয় কুসংস্কারটা তাকে মানে অতটা গ্রাস করতে পারে না, ঠিক আছে, তারা সবকিছু দিক বোঝে, যুক্তি দিয়ে বোঝে। কিন্তু এখানে উল্টো। এখানে হচ্ছে কি বলতো, কুসংস্কার অনেকে বলে না, হ্যাঁ, যে জ্যোতিষের মধ্যেও বিজ্ঞান আছে, কুসংস্কারের মধ্যে বিজ্ঞান আছে, বিজ্ঞানের চেয়েও বিজ্ঞান এত কিছু প্রমাণ করলে কি হবে, বিজ্ঞানের উপরেও কিছু আছে, ঈশ্বর আছে, ঠিক আছে, পুনর্জন্ম আছে, ভাগ্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার থাকে না। তো তার বাবা মা এরকম বিশ্বাস করেছিল, তাদের মধ্যে যে বিশ্বাস বোধটা ছিল যে এই যে এটা কলিযুগ চলছে, কলিযুগের আজকেরই শেষ দিন। মানে এই ঘটনাটা ঘটেছিল যেদিন দুই বোনে মারা যায়, ঘটনাটা ঘটেছিল এক সানডে, রবিবার। রবিবারে কি ঘটনা হয়েছিল যে ওরা তন্ত্র মন্ত্র, ধর্মীয় আচার অনুষ্ঠান পূজা সব কিছু মিলে ওরা মোটামুটি ওদের যা বিশ্বাসবোধ আর কি, সেই বিশ্বাসবোধ থেকে ওরা ঠিক করেছিল যে আজকের কলিযুগের শেষ, আগামীকাল থেকে সত্যযুগ শুরু হবে। হ্যাঁ, রবিবার কলিযুগের শেষ, আর সোমবার থেকে শুরু হবে সত্যযুগ। এবং আমার দুটো মেয়ের মধ্যে, হ্যাঁ, কলিযুগের না, হ্যাঁ, সত্যযুগের আত্মা থাকবে, ঠিক আছে? ওদের জন্ম হবে সত্যযুগে, হ্যাঁ, একদিন পরে, মানে 24 ঘন্টা পরে ওই মেয়ে দুটো আবার পুনর্জন্ম পাবে, ঠিক আছে? হ্যাঁ, আর কলিযুগে যে ওদের জন্ম হয়েছিল, ওদেরকে হত্যা করে কলিযুগের যে প্রভাবটা ওরা কাটিয়ে দেবে, দিয়ে সত্যযুগের মেয়ে হয়ে যাবে ওই দুটো মেয়ে, ঠিক আছে? যে মেয়েদের ওপর রাগ থেকে, ক্ষোভ থেকে যে মেয়ে দুটোকে মেরে দিয়েছে তা না, ওদের মেয়েদের আরো যাতে ভালো, মেয়েরা যাতে, তার বাবা মায়ের বিশ্বাস ছিল, মেয়েরা যাতে আরো ভালো জীবন পায়, সত্যযুগের আত্মা ওদের মধ্যে থাকবে। তা এরকমই অবস্থায় কি হয়, ওরা সেখানে আচার অনুষ্ঠান করে, হ্যাঁ, আচার অনুষ্ঠান করে আর কি করে, মেয়ে দুটোকে মেরে দেয়। কিভাবে মেরেছে সেটা আমি পরে আসছি। হ্যাঁ, তো রবিবারের সন্ধ্যায় থেকে শুরু হয় কাজকর্ম। আর যেহেতু ওরা হাই সোসাইটিতে থাকতো, কে কার খোঁজ খবর রাখে,
তো যখন এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে মেয়ে দুটো মৃত আর কি, তখন মেয়েটার বাবা, হ্যাঁ উনি তো অধ্যাপক ছিলেন, উনি ওনার এক অধ্যাপক বন্ধুকে ফোন করেছে। ফোন করে যেমন কথা বলে, স্বাভাবিক তার সঙ্গে ফোনে প্রতিদিন যোগাযোগ ছিল, যেমন কথা বলে তার থেকে যেন একটু চুপচুপ হয়ে আছে, অল্প কথা বলছে। তখন সেই বন্ধুটা বলছে, বলে যে কোনো কি সমস্যা, হ্যাঁ তুই মানসিকভাবে ঠিক আছিস, হ্যাঁ বা তোর কোনো শারীরিক অসুবিধা হচ্ছে? বলে না বন্ধু ওরকম কিছু না। বল তাহলে হ্যাঁ তুই কেমন চুপচুপ হয়ে আছিস? বলছে বলে তুই তো আমার বন্ধু, তোর কাছে বলি শোন। বলে মেয়ে দুটোর বাবা আর কি ঘটনাটা শুনিয়েছে। তো বন্ধুটাকে বলেছে, বন্ধুটাকে ফোনে বলছে। বাবা বন্ধুটা তো বিশ্বাস করতে পারছে না, হ্যাঁ যে নিজের মেয়েকে নিজে হত্যা করেছে, আজকের কলিযুগের শেষ, কালকের থেকে সত্যযুগ শুরু হবে, এই কী ধরনের কথা? হ্যাঁ ও একজন প্রফেসর, এরকম কি করে বলতে পারে? তো সেই অবস্থায় কি হয়, ওই বাবার বন্ধুটা কি করে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। এবারে পুলিশ শুনেও একটু ঘাবড়ে গেছে যে কি ব্যাপার। যে শুনবে সেই অবাক হয়ে যাবে। যাদের বিষয় হচ্ছে, একজন কল করে জানাচ্ছে যে এরকম ব্যাপার, তিনি প্রফেসর, আর যার বিষয়ে জানাচ্ছেন তিনি প্রফেসর, এবং ওদের সমাজে একটা নাম ছিল, আশেপাশে মানুষজন চিনত। শিক্ষিত তো প্রতিপত্তিওয়ালা লোক। এবারে জলটা দোখায়। এবারে পুলিশ এসছে, পুলিশের সঙ্গে সেই ওর বাবার বন্ধুটাও এসছে। আসতে কি হয়েছে, ওদের বাড়িতে ঢুকতে দেয়নি, বাড়িতে ঢুকতে দেয়নি। বলে এখানে পুজো পাঠ হচ্ছে, আচার অনুষ্ঠান হচ্ছে, তো এখানে তোমরা এখন ঢুকতে পারবে না। পুলিশ তারপর অনুরোধ করে, জিনিসটা বোঝাবার চেষ্টা করে, কিন্তু তারা ঢুকতে দেয় না। শেষ পর্যন্ত পুলিশ কি করে, পুলিশের যেমন নিয়ম নীতি, ঠিক আছে, জোর করে ঢুকে, হ্যাঁ পুলিশের মাথা ঘুরে যাবার অবস্থা। কেন? যে ঠাকুর ঘরে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায়, একদম বিশ্রী অবস্থায় পড়ে রয়েছে। তারপরে বেডরুমে গিয়ে দেখে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, একদম রক্তে মাখামাখি, ঠিক আছে। এরকম কন্ডিশনে পুলিশ কি করবে? পুলিশ তো ভেবে পায় না। তো তখন ওই মা বাবা বলে যে এটা হচ্ছে একটা রিচুয়াল, তোমরা কিছু জানো না, আমাদের দেখে কি মনে হয় যে আমরা কোনো ভুল কাজ করেছি? আমাদের মেয়েদেরকে আমরা ভালোবাসি না? এটা হচ্ছে একটা রিচুয়াল, সেই ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা পালন করছি, ওরা কালকেই জীবিত হয়ে যাবে। পুলিশ কি বল, পুনর্জন্ম পাবে, এবং তারা বিশ্বাস থেকে বলছে, তাদের আচরণে কোনো ধরনের অস্বাভাবিকতা নেই, দুঃখ কষ্ট কিছু নেই, ঠিক আছে। তারা বিশ্বাসী যে আমাদের মেয়ে কালকে ফিরে আসবে, মানে 24 ঘন্টার মধ্যে ফিরে আসবে, মানে ওরা পুনর্জীবন পেয়ে যাবে। তো পুলিশ কি করে, তাদেরকে তুলে নিয়ে যায়। কিন্তু তারা তো যাবে না, তারা তো হাঙ্গামা শুরু করে দিয়েছে যে আমরা যেটা বলছি তোমরা ভুল কাজ করছো, এরকম করো না, আমরা যেটা বলছি সেটা শোনো, সেটা শুনে আর তারপরে বুঝে দেখো যে আমরা অশিক্ষিত, না আমরা বুঝি না, আমরা সমস্ত কিছু জেনেই করছি। এবার কিভাবে কি করছি সেটা তোমাদেরকে সব ব্যাখ্যা করব। তোমরা ওটাকে নিয়ে বেশি বাড়িও না। এবারে মেয়েটা, মানে সেই মেয়ের মাটা তখন কি করেছে, বলছে যে পৃথিবীতে অনেক কিছু হয়, অনেক কিছু ব্যাপার আমরা সব গবেষণা করেছি, আমরা জেনেছি, এবং আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মেয়ে ফিরে আসবে, আমাদের দুটো মেয়ে ফিরে আসবে। কিন্তু পুলিশ ওসব শোনে, পুলিশ ওসব শুনছে না। মেয়েটার মা আবার মধ্যে মধ্যে গুনগুন করে গান গাইছে, নিজেকে নর্মাল দেখাবার চেষ্টা করছে। কিন্তু পুলিশ কি করে, ওদেরকে তুলে নিয়ে যায়, ঠিক আছে। তুলে নিয়ে যায়, এরা যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করে, চেঁচামেচি করে, অনেক কিছু করে, যে তোমরাই অ্যাকচুয়ালি আমাদের মেয়েদেরকে মেরে ফেলবে। রিচুয়াল যদি খতম না হয়, এদের নিয়ম নীতি যদি পুরোপুরি পালন না করা হয়, তাহলে সর্বনাশ হবে। তোমরাই সর্বনাশ করতে এসো, তোমরা ভালো করতে আসোনি। কিন্তু পুলিশ কি শুনবে? পুলিশ নিয়ে চলে গেছে। এবার পুলিশ নিয়ে চলে, ওদের এবারে নিয়ম অনুযায়ী ওদেরকে কি করেছে, হসপিটালে নিয়ে গেছে। তখন ছিল করোনার সময়, এই ঘটনাটা হচ্ছে করোনাকালীন সময় এটা আর কি। তো সেখানে নিয়ে যেতে, সেখানে তখন চলছিল যে সবার করোনা টেস্ট করে তবে গায়ে হাত দেবে। তা করোনা টেস্ট করতে গিয়েছে, তখন ডাক্তারকে বলে আপনি ডাক্তার, আপনার যতই বিদ্যে থাকুক না কেন, আমি বলে দিচ্ছি যে করোনা কেন এসেছে জানো? চীনের উহান, চীন থেকে যে করোনা এসেছে এটা মিথ্যে কথা।
চীন থেকে করোনা আসেনি, করোনা এসছে শিবের চুল থেকে, মানে শিবের জটা থেকে, ঠিক আছে। তো তারা ছিল শৈব, মানে ওর বাবা মা ছিল আর কি শিবের শিবভক্ত। শিব ভক্ত আর কি। তো তারা বললো আচ্ছা ঠিক আছে, আগে তোমাদেরকে টেস্ট করি, হ্যাঁ শিবের মাথা থেকে আসুক আর যেখান থেকে আসুক, সেটা আমাদের বিচার্য বিষয় নয়, তুমি জানো খুব ভালো কথা। তা জোর করে করে কি করে ওদেরকে বাধ্য করে 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 আর কি, অনেক মহিলা পুলিশ, অনেক পুলিশ দিয়ে ওদেরকে বাধ্য করে। এরকম তো কোনো নিয়ম নেই যে তাদের মারবে, হ্যাঁ তারা তো হচ্ছে একদম চোরছাচোর না। ওরা একটা ধারণার মধ্যে ঢুকে গিয়েছিল, ওরা কেমনভাবে কাটাতো, কি বিশ্বাস করেছিল, ওদের আরো কোনো শিক্ষাগুরু আছে কিনা, শিক্ষকদেরও শিক্ষাগুরু হয় না, ধর্মীয় বাবা টাবা এই সমস্ত কিছু ব্যাপার থাকে না। তাও ওদেরকে নিয়ে যখন মানে প্রশাসন যখন ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন একটা একটা জিনিস উঠে আসছে এমনই ভয়ঙ্কর যে যেগুলো আলোচনা করা যায় না। তো কিরকম ব্যাপার, ওরা যে স্বামী স্ত্রী তো শিব ভক্ত ছিল, ওদের কিছু ধ্যান ধারণা ছিল, ওদের কিছু মানে শিক্ষা কোথাও থেকে পেয়েছিল। তো একটা বিষয়ের মধ্যে যখন মানুষ ঢুকে যায় না, তখন কি হয় সেই বিষয়টা মধ্যে সেই বিষয়টার মধ্যে একদম যদি মাথাটাকে দিয়ে দেওয়া হয়, তখন কি হয় মাথার স্বাভাবিকতা হারিয়ে ফেলে। তো ওদের মনে হয় ওরকম কিছু হয়েছিল। আর এই যে তিথি নক্ষত্র, হয়েছিল মানে হ্যাঁ তিথি নক্ষত্র, নিয়ম কানুন, তারপর পৌরাণিক গ্রন্থ, ঠিক আছে, অনেক শিক্ষিত বিদ্বান লোকেরাও তো সেগুলো মেনে চলে না। তা ওরা কোত্থেকে কেমন ভাবে কি হয়েছিল সেটা আজও অধরা অজানা। কিন্তু এরকম হ্যাঁ, কিন্তু পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তখন কি হয় যে ওদের মতো ওদের দুই মেয়েও বিশ্বাস করতো, মানে বাবা মার যা বিশ্বাস করতো ছিল এবং দুই মেয়েও বিশ্বাস করতো যে এই হ্যাঁ তারাও শিক্ষিতা, তারা MBA BBA পড়া হয়ে গেছে, বাবা মা যেটা বিশ্বাস করছে তারাও মনে করেন সেটাই বিশ্বাস করতো, এবং তারাই জানতো যে তাদের পুনর্জন্ম হবে, আর এই কলিযুগের কোনো ধরনের প্রভাব তাদের মধ্যে করতে বলেই তো তারা মানে প্রতিবাদ করেনি বা বাধা দেয়নি। কলিযুগের কোনো ধরনের প্রভাব তারা রাখবে না। হ্যাঁ তুমি ওরকম অত ভক্তি করে করে চেটে চেটে খাচ্ছ, তেঁতুলের স্বাদটা যেন 3 গুণ বেড়ে গেছে। হ্যাঁ তাই একটু খাও না হয় গন্ধ, খাও না কত সুন্দর দেখ, এই সরাব। তা সত্যি খাইনি, সত্যি খাইনি, এটা অন্ধ্রপ্রদেশের, আমি 4 জনের নাম বললাম। সে হোক, তোমার কি বলতো, ওদের যেমন ওই রিচুয়াল আর ওই সবের প্রতি বিশ্বাস ছিল, তোমার আমার প্রতি ততটাই অবিশ্বাস। গুগল সার্চ করে নেবে, বুঝতে পেরেছো? পুরুষোত্তম নাইডু ফ্যামিলি। তারপরে কি হলো, তারপরে ওরা জানালো যে ওদের মেয়েরাও সেগুলো বিশ্বাস করতো, এবং মেয়েরাও নাচতে নাচতে হাসতে হাসতে রাজি হয়ে গেছিল। কিরকম, আমি তোকে আগে মারবো না, তুই আমাকে আগে মারবি, মানে দুই বোনে আর কি, ঠিক আছে। তা ওরকম একজন এবং ওর বাবা মার সামনে বসে রয়েছে ঠাকুর ঘরের মধ্যে। হ্যাঁ, তা একটা মেয়ে ঠিক করলো যে সে মারবে, ঠিক আছে, সে মারবে আগে। তা কি দিয়ে মারবে, ওই যে হয় না ঠাকুরের সামনে যে ঘট থাকে, ঘট থাকে, পিতলের ঘট হয়তো, বড় বড় ঘট, ওই ঘট, তারপর আরো সব শিবের ত্রিশূল, বুঝতে পেরেছো, মানে যা দিয়ে আঘাত করে মারা যায় আর কি। মারা যায় মানে কি, ব্রেনে আঘাত, আগে তো মস্তিষ্কটাকে থেঁতলাতে হবে না। তো একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং তারা খুশি খুশি, দুই বোন দুজনকে মারবে, খুশি খুশি মারবে, কেননা কলিযুগের কোনো প্রভাব থাকবে না, তারা সত্যযুগে নতুন করে জন্ম নেবে। হ্যাঁ, তো এবারে একজন মেরেছে, মারতে কপাল ফেটে, কানের গোড়া ফেটে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। তা বলে না, হ্যাঁ আমি তোকে এত ভালোবাসি, ঠিক আছে, হ্যাঁ তুই আমার সামনে আগে চলে যাবি, তুই আমাকে মার, ঠিক আছে। তো তারপর ওটা মানে বিশ্লেষণ করছি না বেশি। তো একজন বোন একজনকে মেরে দিয়েছে, ঠিক আছে, মেরে দিয়েছে, থেঁতে মেরে দিয়েছে, থেঁতলে মেরে দিয়েছে, এবং ওর মা কি করেছে, শিবের ত্রিশূল দিয়ে খুঁচিয়ে আর একটা মেয়েকে মেরে দিয়েছে, বুঝতে পেরেছো? এবং সেটা একটা পূজার অঙ্গ হিসাবে, হ্যাঁ ধর্মীয় আচার বিধির অঙ্গ হিসাবে ওটা করেছে, যে আনন্দের সঙ্গে করেছে, বুঝতে পেরেছো? মানে মানুষের অন্ধবিশ্বাস, কুসংস্কার আর ভ্রান্ত ধারণা কেমন করে গ্রাস করে, এর চেয়ে বড় উদাহরণ হয় না। তখন ওনার মনের অবস্থা কেমন, মানে উনি কেমন মানসিকতায় ছিল বলো? মানুষের মানসিকতায় তো ছিল না,
তাই না? না হলে এটা করতে হ্যাঁ, পারে? এবং এবং যে ভুল ভ্রান্ত ধারণাটাকে এমনভাবে বিশ্বাস করেছিল যে ব্রেন ওটাই অ্যাকসেপ্ট করেছিল যে এটাই সত্যি, দুনিয়ার সবাই মিথ্যা, হ্যাঁ, এটাই আর ওটাই সত্যি। তো তারপরে ঘটনা হচ্ছে এই, তারা দুজন তো মারা গেলই গেল। এদের যে বাবা মা, যেটা আর কি বাবা মা, এদেরকে পুলিশ ধরলো 302 ধারায়, ওদের ওপর 302 ধারা মানে হত্যার যে ধারা আর কি, সেটা চাপলো। কিন্তু ঘটনা হলো এই যে একটা পরিবার যাদের কোনো কিছু অভাব ছিল না, হ্যাঁ, একটা পরিবার এস্টাবলিশ হতে মানে বংশের পর বংশ লেগে যায়, হয় না? হ্যাঁ, যে এই প্রজন্ম হয়তো কিছু করতে পারলো না, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম গিয়ে তবে সব দিক থেকে তারা সমাজে একটা উঠে দাঁড়ায়। হ্যাঁ। কিন্তু এদের সব ছিল, এরা সব দিক থেকে প্রতিষ্ঠিত, হ্যাঁ, প্রতিপত্তিওয়ালা লোক, কিন্তু মেন জায়গাটাই হচ্ছে সমস্যা, যে ভ্রান্ত ধারণা। ঠিক আছে? তো এবারে কি, এবার সবাই শিক্ষিত, শুধু শিক্ষিত নয়, তারা শিক্ষা জগৎ মানে তারা বিজনেসও করছে। হ্যাঁ, আইআইটি যারা পরীক্ষায় বসবে তাদেরকে কোচিং দেওয়া মানে কি, তারা কত শিক্ষিত, এবং বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত। ঠিক আছে? হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি বিজ্ঞানের সেবা করে, ধরো, তাই না? তাদের পরিবার এরকম হলো, তার মানে ভ্রান্ত ধারণায় মানুষকে কোন পথে কোথায় নিয়ে যেতে পারে। যে পরিবারটা একদম মানে সমাজের বুকে একটা দৃষ্টান্ত হয়েছিল, সেই পরিবারটা সমাজের কাছে একটা কি বলতো, একটা নারকীয় দৃষ্টান্ত হয়ে গেল, তাই না? আজকের দিনে এসে এই বর্তমান সময়ে এরকম গল্প শুনলে আর মানে এটা তো মনে হয় তো বেশি দিনের কাহিনী না, তো না, করোনার সময় তো, তাই তো। তাহলে মানে ভাবতে অবাক লাগে যে এরকম মানুষ এখনো আছে, এরকম মানে তখন গল্প শুনতাম, হ্যাঁ, গল্প, কিন্তু বাস্তবে ঘটছে এখন। আজকের দুনিয়াটা কি হয়ে গেছে দেখো, কেউ মোবাইল মুখী, কেউ ইন্টারনেট মুখী, আর কে কোন দিশায় নিজের মস্তিষ্ককে নিয়ে যাচ্ছে, কে গোপনে কি করছে, কার মধ্যে কি ভূত ঢুকে বসে আছে, তো আমরা তো জানি না, তাই না? তারপরে কি হলো? তারপর টোটাল পরিবারটা হচ্ছে সমাজের বুক থেকে বিলীন হয়ে গেল। আবার কি বলবো, বাবা মা তারা জেলে, হ্যাঁ, ওরা আর ছাড়া পাবে বলে মনে হয় না। হ্যাঁ, তারা দুই বোন পুরো মানে মাটিতে মিশে গেল। তাহলে আর পরিবারে কি থাকলো? তাদের সব ছিল, ঠিক আছে, আর কিছু থাকলো না, শুধু একটা ভ্রান্ত ধারণা পরিবারের সবার মধ্যে ঢুকে যাওয়ার জন্য। তো এরকম যদি হয়, আজকের এই যে গুণিন, ওঝা, তান্ত্রিক, এই যে ব্যাপারগুলো হয়, ঠিক আছে, সেগুলো মানুষ বিশ্বাস করছে বলে না ওদের অস্তিত্ব আছে? ওদের অস্তিত্ব তো এখনো আছে, তাই না? ইন্টারনেটের বুকেও তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে, তাই না? এবারে যত উন্নত হোক না কেন, এগুলো থাকবে, হ্যাঁ, কারো না কারোর মধ্যে থেকে যাবে, ওগুলো থেকে যাবে। এবারে এই যে বিষয়টা কি হয়ে গেছে, এই বিষয়টা মানে একটা এমনই ঘটনা হয়ে গেছে, যে এর কোনো ব্যাখ্যা নেই, এখানে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। আজও সমাজের বুকে এরকম ঘটনা ঘটে। হ্যাঁ। আর তুমি এই 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 এতগুলো খেয়েছো? হ্যাঁ, আর একটু খাবো। হাই, আর খেতে হবে না। সত্যি একটা গল্প শুনলাম। এটা কিছু কিছু ঘটনা থাকে, কি বলবো, আমি ভুলতে পারি না, তুমি জানো? মানে অবিশ্বাস একটা জিনিস আর কি। যেমন তুমি অনেক কুসংস্কার তুমি অনেক মেনে চলো না? হ্যাঁ, মেনে চলি, তাহলে তাই বলে এরকম, যেমন চুল খোলা রাখলে নাকি ভূত চেপে ধরে। আমি অনেক বলে দেয় তো চুল খুলে বসে আছো, তার মানে আমার জন্য তোমার ভ্রান্ত ধারণা ভেঙেছে না? তারপর এই জিনিস আর ওই জিনিস, তারপরে তুমি কোনো তুলনাই হয় না। তুমি খাটের নিচে কে নাকি বসে থাকে, হ্যাঁ, তারপরে ধরো এই চিলে গোটা চালে নাকি পা ঝুলিয়ে বসে থাকে। তুমি না, সত্যি কথা শুনতে অত আপত্তি কেন? ভূতের ভয় তোমার নেই? গল্পটা শুনলে গা শিউরে ওঠে। তাহলে ভূতের ভয় তোমার কোত্থেকে গিয়েছে? কম হয়ে গেছে কোত্থেকে? আমার সঙ্গে থেকে তেঁতুল খাও। গন্ধটা কিন্তু খুব ভালো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা বলছি, পাকা লঙ্কা, ভাজা লঙ্কা না। সত্যি গল্পটা যা বললে, মানে আজব জিনিস। আজব জিনিস মানে কি, ভয়ঙ্কর নারকীয় যদি ঘটনা বলো, এটা তার মধ্যে একটা পড়ে, ঠিক আছে?
এরকম বিষয় হচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে। কোথাও না কোথাও ঘটছে, এবং এ যা মানে দেখা যাচ্ছে, মানে সবসময় কোথাও না কোথাও এরকম মানুষের অস্তিত্ব থেকে যাচ্ছে। থাকবে। এবারে একটা জিনিস ভাবো, যে এই গল্প থেকে শিক্ষার প্রত্যেকটা গল্প যদি ভয়ঙ্করও গল্প হয়, হ্যাঁ, নৃশংস মারাত্মক যাই গল্প হোক না কেন, তার থেকে শিক্ষার কিছু বিষয় থাকে। এখানে শিক্ষার বিষয়টা কি? এখানে শিক্ষার বিষয় হলো এই যে অপচ্ছায়া বলো, খারাপ দিক বলো, আর কালো দিক বলো, যাই হোক না কেন, কুসংস্কার বলো, মানে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা যারা শিক্ষিত মানুষ, তাদেরকেও গ্রাস করে নিতে পারে, তাই না? এটা তার প্রমাণ তো, এটা তার প্রমাণ। যে না, যুক্তি বুদ্ধি আছে, তো শিক্ষিত যে মানুষ, পড়াশোনা জানে না এ বিশ্বাস করে যে চলো তোমার মধ্যে শিক্ষা নেই। তাহলে হ্যাঁ, তাহলে এই যে ঘটনাটা তুমি বললে, সবাই শিক্ষিত। তাহলে ভাবো যে যে জ্যোতিষ, তান্ত্রিক, গুণিন, এরা যারা বিজনেস বাবা, বিভিন্ন টাইপের বাবা, সাধু, ঠিক আছে, হ্যাঁ, তো এদের 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 যে মার্কেটটা চলছে, হ্যাঁ, এদের পিছনে তো শিক্ষিত সম্প্রদায় তো বেশি অংশে যুক্ত, তাই না? এরা মুনাফা করতে পারছে, মুনাফা না পেলে এদের অস্তিত্ব থাকবে না তো, তাই না? কেউ যদি বাবাজি হয়ে বটতলায় বসে থাকে, তার কাছে যদি কেউ না যায়, হ্যাঁ, সে বসে থাকবে থোড়ি? সে খিদের জ্বালায় এমনি পালাবে, গিয়ে চাষ করবে না? হ্যাঁ, তার মানে তাদের ভুজুং ভাজুং কথায় আকৃষ্ট হচ্ছে। আর এবারে দেখো, একটা কোটিপতি কেন ওই কারবারে ফেসে যায় বলো তো? আরে হয়তো সে কোটিপতি হয়েছে 5 রকম ভুজুং ভাজুং দিয়ে, 5টা মানুষকে ঠকিয়ে, 5 রকম পাপ কাজ করে, 5টা অপরাধ করে, সে আশ্রয় স্থল হিসাবে কাকে নেবে? ওই ধরনের, হ্যাঁ, ভণ্ড বাবা, সাধু, গুণিন, তান্ত্রিক, হস্তরেখাবিদ, জ্যোতিষ, ঠিক আছে? এইভাবে মানে কেউ এখানে ভালো নয়, কেউ এখানে ভালো নয়। যে কোনো ঘটনা কি বলতো, আমরা যখন ঘটনাটা শুনি, হ্যাঁ, সেখান থেকে ভাবতে শুরু করি, কিন্তু ঘটনাটা অ্যাকচুয়ালি শুরু হয়তো কয়েক বছর আগে থেকে। এদের যে পরিবারটা এরকম হয়েছিল, ঠিক আছে, এদের পরিবারটা যে এরকম ঘটনা হয়েছে, এটা তো একদিনে হয়নি। একদিন হয়নি। এবং এবং ওই যে মেয়েগুলো তো শিক্ষিতা মেয়ে না, তাহলে মেয়েগুলো ছোটবেলা থেকে ওই মানে বাবা মায়ের বৈশিষ্ট্য পেয়েছিল, তাই না? তার মানে ওই ধরনের মানসিকতা ওদের ছিল অনেক দিন আগে থেকে, যে জন্য ছোটবেলা থেকে ওরা ওই মানসিকতায় বড় হয়েছে। ওই মানুষ, তার মানে বাবা মায়ের মানসিকতা ওরকম ছিল। হ্যাঁ, একই ওটাকে মনে প্রাণে ওরা বিশ্বাস করে যে এই জন্ম ওই জন্ম। তুমি হাত ছাড়ছো, হ্যাঁ? ওই জন্য মেয়েটা ও খাই মেয়ে হয়েছে, বুঝতে পেরেছ? ভালো একটা গল্প শোনালে। ভালো গল্প না, এটা শিক্ষামূলক গল্প, সেটাই আর কি, সেই জন্যই বলছি। অনেকে আসবে, যে মা, কি ঘুমিয়ে পড়লো? আসছিল তো, দেখে এলাম। এই চেটো না, হাত ধুয়ে আসো। আর এবার গল্প শোনা হয়ে গেছে, এবার আমার চা করে দেবে, ঠিক আছে? একদম কড়া করে চা করে দেবে, বুঝতে পেরেছো? চা আমি খেতে পারবো না তো, তেঁতুলকে চা খায়। তুমি খাবে কেন? আমার দেবে। আমার করার কথা বলছি, ওর খাবার গল্প মনে উঠেছে। এই আর চেটো না, আমার চা করবে, চলো। চা করবে, চলো। তোমরা ওখানে বসে বসে গল্প করছো? চিন্তা কর, তুই একা একা ছাদে চলে এসেছিস। হ্যাঁ, আমি একা একা ছাদে চলে আসতে পারি, আমি তো এখন বড় হয়ে গেছি। হাতে করে কিনে এসেছিস? আমি যেগুলো কাজ করেছি সেইগুলো চেক করবে তুমি। বাবা, ভাবি রে, ঠিক আছে, বসো। তুই ওটা উঠে নাচ। এই শুনবি তো? তা তুই তুই কি শুনেছিস? আমরা কি গল্প করছি, কি শুনেছিস? কখন এসেছিস? আমি এই এক্ষুনি এসেছি। তুমি এক্ষুনি এসেছো? ওরকম আসবে না, তুমি নিচে থেকে ডাকবে, ডাকলে তো শোনা যাবে। থাক থাক, রেখে দাও। আচ্ছা, রেখে দাও, রেখে দাও। তা তুমি যে এসছো, তুমি তো ওখান থেকে তো ডাকতে পারতে না? ডাকতে পারতিস, তুই চুপি চুপি এসে কেন শুনছিলিস? আমরা কি বলছি শুনছিলিস? হ্যাঁ, কি গল্প করছি? আমি শুনিনি, আমি শুধু দেখেছি। তুমি দেখেছো? আচ্ছা, ভালো হয়েছে, তো চলো নিচে যাওয়া যাক। চল। তো তুমি মার সঙ্গে কি গল্প করলে? তুমি নিশ্চয়ই গল্প বলছো, হ্যাঁ। আর মা শুনছে। তাহলে মা তো শুনেছে, আমি তো শুনিনি। হ্যাঁ। আমি তো কাজগুলো করেছি। হ্যাঁ।
তাহলে মাকে কি বললে সেটা আমাকে বলো। বড়দের গল্প এটা, ছোটদের শুনতে নেই। বড়দের গল্প মা, বড়দের গল্প তোমার শুনতে নেই, তোমাকে তো বাপি গল্প বলে। না, আমাকে ওই গল্পটা আগে বলো। কোন গল্পটা? তুমি যেটা মাকে বললে। তুমি যেটা মাকে বললে? হ্যাঁ, মাকে কি বলবো? মাকে কি বলবো আর তোমাকে কি বলবো বলো? মাকে তো আমি বলবো সেই গল্প, যে গল্প বড়দের গল্প, যে গল্প মার শোনা দরকার। আর তোমাকে বলবো তো ছোটদের গল্প। আমি তোমাকে তোমার গল্প গল্প বলি না, আলাদা। ঠিক আছে? মনে থাকবে? হুম। তাহলে ছোটদের গল্প ছোটরা শুনবে, বড়দের গল্প বড়রা শুনবে। তুমি যদি চাও যে বড়রা যে গল্প বলছে সেই গল্প শুনবো, ওটা কি ঠিক? কিন্তু আমি শুনবো, আর তুমি তো শুনেছো। আর তুমি হাত চাপা থাকো না। না, তুমি তো শুনেছো, এবার আমি বাপি কি এক্ষুনি বলছে? দেখো শাশুড়ি লাগে না। মার কানে হাত চাপা দিলে কি হবে? তুমি ওকে গল্প তুমি আমাকে বলেছো, ও শোনেনি তো, হ্যাঁ। এবারে তুমি ওকে বললে আমি শুনবো না, আমাকে শুনতে দেবে না। আচ্ছা, সেই গল্পটা বলবো যে গল্পটা মাকে বলেছি, মার কানে হাত চাপা দিবি আর তুই শুনবি, তাই তো? না, এটা বড় শোনো, আমি তোমাকে তুমি আমার বেবি না। যখন গল্প হয় না, ছোটদের গল্প বলতে হয় রূপকথার গল্প, ঈশপের গল্প, সুন্দর সুন্দর পশু পাখির গল্প, এইসব বলতে হয়। আর মাকে বলছিলাম মা তো কাজকর্ম ভালো করে করছে না, নিয়ম মেনে চলছে না। মাকে তো একটা শিক্ষামূলক গল্প বলছিলাম যে এগুলো করলে চলবে না, আমার বেবিটা দেখাশোনা করতে হবে। হ্যাঁ, আমার বেবিটাকে সুন্দর করে খাওয়াতে হবে, পড়াতে হবে, ওকে যত্ন করে বড় করতে হবে। তুমি যাতে তাড়াতাড়ি বড় হয়ে যাও, সেই গল্প আমি মাকে শিক্ষা দিচ্ছিলাম যে এইসব করলে চলবে না, একদম ভালো করে মেয়েটার যত্ন করতে হবে। এই সব গল্প তো তুমি বোঝো না, তাহলে আমি ঠিক গল্প করিনি? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইগুলো যদি আমার শোনা নয়, উচিত নয়। উচিত নয়। হ্যাঁ, আমার আজ রাত্রিবেলা যখন আমি ঘুমাতে যাব, হ্যাঁ, তার আগে আমার একটা গল্প বলতে হবে, ছোটদের গল্প বাহ বলতে বাহ, হবে। এই তো একটা ভালো মেয়ে, দেখেছো কত সুন্দর কথা না বললে। বললে? না বললে না, আমি বলবো, তুমি আবার না বললে বলছো কেন? না বললে কি হবে, আমি সেটা বলছি। না বললে আমি বাপির মাঝরাতে উঠে বাপির বুকের উপর উঠে বসে থাকবো। যেটা তুই করিস, তাই তো? হ্যাঁ, শয়তান একটা। সব কাজগুলো করেছিস? হ্যাঁ, সব করেছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার বুকের উপর উঠে বসতে হবে না। আমি তোমার আজকের ভালো একটা রূপকথার গল্প বলবো, যে গল্পে সবকিছু থাকবে, হবে? বলে তারপরে ঘুমাবে, হ্যাঁ, সাবধান। ঠিক আছে। এখন আমি একটু চা খাবো, আর তুমি খেলতে যাবে তো? তুমি খেলতে যাবে তো? যাও, তোমার খেলার সময় হয়ে গেছে, তুমি খেলতে যাও, ঠিক আছে? আর আমি একটু চা খাবো। আর মাকে আজকে আচ্ছা করে দিয়েছি, বলেছি মেয়েটাকে যত্ন করোনি। হ্যাঁ, ওই গল্পটাই হচ্ছিল, মেয়েকে যত্ন করছিলাম, চলো। মেয়েকে যত্ন করার কথা বলছিলাম। ঠিক আছে, চলো বাবা, চলো। এই দেখো, ওঠো ভাবি রে, ভাবি চল, তোকে কোলে করে নিয়ে আয়।